আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে পড়াশোনা করব বাংলাদেশের শ্রেষ্ঠ, দীর্ঘতম, ক্ষুদ্রতম সহ আরো বেশি যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে। বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, ছোট, বড় এগুলো থেকে প্রশ্ন আসে না, এমনটা খুব কম সময়ে হয়। তাহলে আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং তথ্য নিয়ে জানবো, যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ কারা, কোন কোন ব্যক্তিরা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ জিনিসগুলো সেগুলো সম্পর্কে আজকে জানবো। বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর কুদরতি খুদা। তার নামে কিন্তু একটা কমিশন আছে, শিক্ষা কমিশন, ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। আমরা জানি বাংলাদেশের শ্রেষ্ঠ কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের বিদ্রোহী কবি নামে খ্যাত সেই কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবিও কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি হচ্ছে FR খান, যাকে আমরা ফজলুর রহমান খান নামেও ডাকি, FR খান। ঠিক আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ দাবারু হচ্ছে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদ। এই নিয়াজ মুর্শেদ থেকে প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্ন আসছে, এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। তাহলে তারপর একটু দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারুকে, যিনি ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়েছিলেন, তার নাম হচ্ছে ব্রোজেন দাস। ব্রোজেন দাস, এই ব্রোজেন দাস থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। শ্রেষ্ঠ ফুটবলার বা ফুটবলের জাদুকর বলা হয় আব্দুল সামাদকে, কিন্তু বিগত বছর প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ সময়কার সময়ে বাংলাদেশ ফুটবল দলের বাংলাদেশের অধিনায়ক কে ছিল ফুটবল দলের, জাকারিয়া পিন্টু সাহেব। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে। শ্রেষ্ঠ চিত্রশিল্পী ছিলেন বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয় কবি শামসুর রহমানকে। তারপর বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কাকে বলা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অবভিয়াসলি, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ভাষা তত্ত্ব বা ভাষা বিজ্ঞান নিয়ে বিশাল রকম আঙিনায় কাজ করেছেন তিনি। তারপর দেখি আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে বেগম সুফিয়া কামাল, আর বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা আমরা আগেও আলোচনা করেছি। শ্রেষ্ঠ সঙ্গীত সাধক বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। আর বাংলাদেশের শ্রেষ্ঠ গলফার হচ্ছেন সিদ্দিকুর রহমান, বাংলাদেশের শ্রেষ্ঠ গলফার সিদ্দিকুর রহমান। এবার আমরা একটু বাংলাদেশের শ্রেষ্ঠ বিষয়গুলো থেকে আরো একটু বেসিক কিছু জানার চেষ্টা করি, যেমন বাংলাদেশের এই শ্রেষ্ঠ মানবদের মধ্যে আর কে কে আছেন, কাদের নামগুলা ইতিহাসে খুবই সুন্দরভাবে তাদেরকে আমরা স্মরণ করে রাখি। বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হচ্ছে রফিকুন নবী, এটা থেকে প্রশ্ন আসে। শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্প, অর্থাৎ যিনি কাঠ খোদাই করে শিল্পী তৈরি করেন, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন অলোক রায়। অলোক রায়, এগুলো থেকে অনেকগুলো আছে যে আমরা অনেকে চিনি না বা আমরা অনেকে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি না। তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে পরিচিত হয় জহির রায়হান। জহির রায়হান তো অবশ্যই বস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেকগুলা গুরুত্বপূর্ণ তার হচ্ছে ডকুমেন্টারি আছে, অনেক ছবি আছে, যেমন স্টপ জেনোসাইড, ঠিক আছে, নিউ স্টেট ইজ বর্ন, ঠিক আছে, আর স্টেট ইজ বর্ন, এগুলো তার বিখ্যাত চলচ্চিত্র। তারপরে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ জাদুকর বলা হয় জুয়েল আইচকে। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম। সর্বশেষ 7 জন বা সপ্তম হিসেবে ইকরামুল হাসান শাকিল, তিনি কিন্তু এভারেস্ট জয় করেছেন। প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, তাহলে এটা একটু ভালো করে পড়তে হবে। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী হচ্ছে নিশাত মজুমদার। তাহলে এই প্রশ্নগুলো থেকেই কিন্তু বাংলাদেশের বৃহত্তম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মানুষগুলা সম্পর্কে জানতে পারা যায় এই ক্লাসটা থেকে। আমরা আরো কিছু জানবো, যেমন হচ্ছে বাংলাদেশের প্রথম পুরুষ কারা, বা বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে পুরুষরা সবার প্রথম অবদান রেখেছে। যেমন আমরা যদি বলি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন M মনসুর আলী। এই মনসুর আলী থেকে প্রায় সময় কোশ্চেন আসে। এগুলো মূলত আগে আমরা মুজিবনগর সরকার নামে ডাকতাম, বর্তমান সময় পরীক্ষাগুলোতে এগুলোতে প্রবাসী সরকার শব্দটা ইউজ করা হচ্ছে, প্রবাসী সরকার, প্রবাসী সরকার। তাহলে এই প্রবাসী সরকারটা একটু ভালো করে পড়তে হবে যে প্রবাসী সরকারে কে বা কারা ক্ষমতায় ছিল, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রথম প্রধান জেনারেল ছিলেন MAG উসমানী বা আতাউল গনি ওসমানী। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আহমদ হামিদ। এই আব্দুল্লাহ হামিদ সম্পর্কে একটু বলে নেই। বাংলাদেশের যখন গণপরিষদ আব্দুল হামিদ সম্পর্কে একটু বলে নেই। বাংলাদেশে যখন গণপরিষদ গঠিত হলো, অর্থাৎ সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ গঠিত হলো, একটা অস্থায়ী একটা সরকার ব্যবস্থা হলো বাংলাদেশের। তো এই গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, এবং প্রথম আমরা জানি সংসদের স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তিনি আগে ডেপুটি স্পিকার ছিলেন, পরবর্তীতে প্রথম সংসদের স্পিকার হিসেবে তিনি নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন SM সাইম। বিচারপতি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে আসতে পারে বিচারপতি SM সাইম। তাহলে SM সাইম থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে বিচারপতি SM সাইম তিনি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। আচ্ছা, এবার আমরা বাংলাদেশে আর কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট গুলো একটু দাগিয়ে দিই। যেমন এই জায়গা থেকে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে।
বাংলাদেশের সিটি কর্পোরেশনের ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ, এবং তার নামে কিন্তু হানিফ ফ্লাইওভার আছে ঢাকায়, আমরা জানি। পতাকা উত্তোলন করেছিলেন আশুব আব্দুর রব 2রা মার্চ উত্তোলন করেছিলেন জাতীয় পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে। প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি এম ইদ্রিস, এটা থেকে কোশ্চেন আসতে পারে, কারণ সর্বশেষ যিনি আমাদের নারী একজন নির্বাচন কমিশনার ছিলেন কবিতা খানম। তাহলে এগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন রিপিটেড হয়। তাহলে বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে বিচারপতি এস এম ইদ্রিস, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে পি জে হার্টস। এই পি জে হার্টস থেকে কিন্তু কোশ্চেন থাকে। পি জে হার্টস ছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, যাকে আমরা ফিলিপ জোসেফ হার্টস নামেও যাকে। পি জে হার্টস মানে হচ্ছে ফিলিপ জোসেফ হার্টস। তাহলে আশা করছি বাচ্চারা এগুলো সবগুলো সম্পর্কেই ক্লিয়ার আছে, এবং আমরা আরো কিছু বিষয় সম্পর্কে একটু জানবো। বাংলাদেশের ফুটবল দলের প্রথম অধিনায়ক, এটা সম্পর্কে বলছিলাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে জাকারিয়া পিন্টুকে বলা হয়, এবং 71 সালের সময়ে কিন্তু তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হচ্ছে শামীম কবির। এই কবির থেকে কোশ্চেন থাকে। ক্রিকেট, ফুটবল বা বাংলাদেশের হকি, হাডুডু যতগুলো খেলাধুলা আছে, এগুলার সাম্প্রতিক সময়ের বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি একদম বেসিক বা রুট লেভেলের যে তথ্যগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানা উচিত, এবং এগুলো কিন্তু বইতে দেওয়া আছে, এগুলো সম্পর্কে একটু জেনে নেবে। এবার বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অঞ্চলগুলো কোনগুলো, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেক্টরগুলো কোনগুলো, সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। বৃহত্তম সেক্টর বা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিষয়গুলো কি কি? যেমন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিষয়গুলো যদি একটু হিসেব করি, বাঁধ। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বাঁধ হচ্ছে কাপ্তাই বাঁধ। এটা কিন্তু একটা কৃত্রিম বাঁধ, তাই না? এই কৃত্রিম বাঁধটা কিন্তু কর্ণফুলী নদীর উপরেই অবস্থিত। কর্ণফুলী নদীর উপরে এই বাঁধটাকে তৈরি করা হয়েছে। বাংলাদেশের কৃত্রিম বাঁধ, যেটা আমরা কাপ্তাই বাঁধ নামে জানি বা চিনি। হাওরের ক্ষেত্রে সবচেয়ে বড় বা বৃহত্তম হচ্ছে হাকালুকি হাওর। বাংলাদেশের পানি সেচ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় যে বৃহত্তম প্রকল্পটা আছে, এটা হচ্ছে তিস্তা প্রকল্প। ঠিক আছে। তারপরে বিল বলতে আমরা চলন বিলকে বুঝি। 3টা জেলা বিস্তৃত এই চলন বিল, যেমন আমরা জানি নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, 3টা জেলাতে কিন্তু এই বিলটা রয়েছে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা যদি বলি শহরের ক্ষেত্রে, তো ঢাকা অবশ্যই। হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, যেটাকে আমরা ডিএমসি বলি, ঢাকা মেডিকেল কলেজ। সমুদ্র বন্দরের ক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে সবচেয়ে বৃহত্তম সমুদ্র বন্দর বাংলাদেশের। পাশাপাশি বিমানবন্দরের মধ্যে আছে সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম, আর বিমানবন্দর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা ঢাকাতে অবস্থিত। রেল স্টেশনের ক্ষেত্রে কমলাপুর রেল স্টেশন, এগুলো একদম বেসিক, আমরা পারি, জানি। তারপরে একবার রিভিশন দেওয়ার কারণটা হচ্ছে যেন এগুলো সম্পর্কে আর কোনো সময় আমাদের ভুল না হয়। আচ্ছা, এবার কিছু ইন্টারেস্টিং এবং কিছু আনকমন তথ্য নিয়ে আসি। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটা? কমলাপুর। কিন্তু যদি বলা হয় রেল জংশন কোনটা? জংশন মানে হচ্ছে যেখানে রেলের আমরা জানি যে রেল ঘুরে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যায়, বা একাধিক ট্র্যাক এসে যুক্ত হয়েছে, এমন একটা হচ্ছে ঈশ্বরদীতে। ঈশ্বরদী কোথায়? পাবনাতে। এটা একটু মাথায় রাখতে হবে, ঈশ্বরদী অঞ্চলে। কিন্তু আবার যদি বলা হয় রেল জাদুঘর আছে কোথায়? রেল জাদুঘর, এই রেল জাদুঘর আছে নীলফামারীতে। নীলফামারীতে আছে রেলের জাদুঘর। আচ্ছা, চিনিকল কোথায় আছে? সবচেয়ে বড় কেরু এন্ড কোং কোম্পানি, যেটা চুয়াডাঙ্গাতে অবস্থিত। তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, কুষ্টিয়া। দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপটার নাম হচ্ছে ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হচ্ছে বানিয়াচং, যেটা কোথায়? হবিগঞ্জে বানিয়াচং। এটা শুধু বাংলাদেশের না, বরং এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম গ্রাম। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। বিভাগের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ, যেটা আয়তনে সবচেয়ে বড়, আর জনসংখ্যায় অবশ্যই ঢাকা বিভাগটা বড় দিতে হবে। সার কারখানা যমুনা সার কারখানা, যেটা জামালপুরে অবস্থিত। সিনেমা হল হচ্ছে মনিহাট, যেটা আমরা জানি যশোরে অবস্থিত। আর যুদ্ধ জাহাজের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটার নাম হচ্ছে বিএনএস সমুদ্রজয়। তাহলে এগুলো সম্পর্কে একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। গ্যাস ক্ষেত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার সে তিতাস, এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে বারবার এই প্রশ্নগুলো বারবার হাইলাইটেড হয়েছে। বৃহত্তম ক্ষুদ্রতম থেকে ধরলে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে। বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতম গুলো একটু পড়ে নেই। সবচেয়ে দীর্ঘতম কারা আছে? বাংলাদেশের দীর্ঘতম সেক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সেতু। সবচেয়ে দীর্ঘতম সেতুটার নাম হচ্ছে পদ্মা সেতু, আমরা সবাই জানি আগে পরে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতুর নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। তাহলে হার্ডিঞ্জ ব্রিজ, ঠিক আছে। তাহলে বাংলাদেশের শুধু সবচেয়ে বড় রেল সেতুর নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ,
এবং আমাদের বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতম যে নদী, সেই নদীর নাম হচ্ছে পদ্মা। আগে মেঘনা ছিল, বর্তমানে সবচেয়ে দীর্ঘতম নদীর নাম পদ্মা। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। সমুদ্র সৈকতের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। আশা করি সবাই ক্লিয়ার, একদমই ক্লিয়ার। তারপরটাতে চলে আসি আমরা, বাংলাদেশ সবচেয়ে উচ্চতম কোনটা আছে? বাংলাদেশের সবচেয়ে উচ্চতম, আমরা যদি বৃক্ষ বলি, বৃক্ষটা হচ্ছে বৈলাম বৃক্ষ। এগুলো খুবই উঁচু হয়, লম্বা হয়। এই বৈলাম বৃক্ষ প্রায় 240 ফুট পর্যন্ত এটা উঁচু হতে পারে, লম্বা হতে পারে। এবং সবচেয়ে উঁচু পাহাড়টা হচ্ছে গারো পাহাড়। উঁচু ভবনটা হচ্ছে সিটি সেন্টার, ঢাকায় অবস্থিত এই সিটি সেন্টার। এবং সবচেয়ে উঁচু বা উচ্চতম যে শৃঙ্গ অর্থাৎ পাহাড়ের চূড়া, সেটা হচ্ছে তাজিংডং বা বিজয়। আশা করছি এটা সম্পর্কে সবাই একদম ক্লিয়ার আছো। তারপর বাংলাদেশের উচ্চতম বৃহত্তম সম্পর্কে এগুলো সবাই জানো। ক্ষুদ্রতমটা সম্পর্কে একটু জেনে আমরা এই বিষয়টা একদমই ক্লিয়ার করে নেব, কারণ এটাতে কোনো জিনিস আমাদের বাদ রাখা যাবে না। ক্ষুদ্রতম কারা আছে? বাংলাদেশের ক্ষুদ্রতম মানে ছোট ছোট কোন জিনিসগুলো আছে একটু খেয়াল করি। সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগটার নাম হচ্ছে ময়মনসিংহ। সবচেয়ে ক্ষুদ্রতম যে জেলা আছে এটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ, আয়তনে অবশ্যই। আর জনসংখ্যায় সবচেয়ে ছোট যে জেলাটা সেটার নাম হচ্ছে বান্দরবন। বান্দরবনে থাকবে ভাই বান্দর, মানুষ থাকবে নাকি? উপজেলার মধ্যে সবচেয়ে জনসংখ্যায় ছোট কোনটা? থানচি। এটা হবে ধানচি না, এটা হবে থানচি। আমরা উপজেলার মধ্যে সবচেয়ে আয়তনে বড়টা পড়বো বন্দর থানা। এই বন্দর থানাটা উপজেলার ক্ষেত্রে সবচেয়ে ছোট। থানার ক্ষেত্রে আমরা জানি যে ওয়ারি হচ্ছে ঢাকায় অবস্থিত, এটা আয়তনে সবচেয়ে ছোট। এবং থানার মধ্যে জনসংখ্যার ক্ষেত্রে বিমানবন্দর, সেখানে আসে উড়ে যায়, সেখানে কি থাকে কেউ? থাকে না। তো সেক্ষেত্রে বিমানবন্দরের জনসংখ্যাটা খুব কম থানা অনুযায়ী। তাহলে আশা করি জনসংখ্যা, ক্ষুদ্রতম, বৃহত্তম, উঁচু, লম্বা, বড় সবকিছু তোমাদের ক্লিয়ার। এবং আমাদের এই অধ্যায়টাতে বড়, বৃহত্তম, ক্ষুদ্রতম নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো বারবার করে রিভিশন দিয়ে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করলে আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।